আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বন্ধুরা, ভিডিওটি শুরু করার পূর্বে কথায় আপনাকে একটা প্রশ্ন করি। দুইটি অপশনে আপনাকে উত্তর দিতে হবে। প্রশ্নটি হলো যে আপনি কি এখনো আগের মতো আপনার স্ত্রীকে মারধর করেন? এক নাম্বার উত্তর হলো হ্যাঁ, দ্বিতীয় উত্তর হলো না। এখন আপনি কি উত্তর দেবেন? দেখুন, আপনি কি উত্তর দেবেন সেটা আমার জানার বিষয় নয়, তবে এই প্রশ্নের উত্তর যখনই আপনি দিতে চলবেন তখন থেকে কিন্তু আপনি অপরাধী, কারণ এটা ছিল একটা কৌশলী প্রশ্ন। আপনি কখনোই আপনার স্ত্রীর গায়ে হাত তুলেননি, তাহলে হ্যাঁ কিংবা না এই প্রশ্নের উত্তরের অপশনই অবান্তর। এই প্রশ্নটাই অবান্তর। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রেক্ষাপটে একটা বড় ব্যাপার হলো যে জাতিসংঘের এই কৌশলী ফাঁদে অবশেষে বাংলাদেশ পা দিয়ে দিয়েছে। বাংলাদেশ নিজেই কিন্তু একেবারে আনন্দে জাতিসংঘের এই কৌশলী ফাঁদে পা দিয়েছে। রিসেন্টলি জাতিসংঘের যে ফ্যাক্ট ফান্ডিং মিশন রয়েছে তারা একটি প্রতিবেদন প্রকাশ করেছে, যেখানে বাংলাদেশের অত্যন্ত শক্তিশালী র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাবের সম্পূর্ণ বিলুপ্তি করার সুপারিশ করা হয়েছে। জাতিসংঘের এই মিশনটি বিভিন্ন মানবাধিকার লঙ্ঘন, বিশেষ করে মানবাধিকার ভঙ্গের অভিযোগে তদন্ত করার জন্য কাজ করে। বিভিন্ন মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ করে জাতিসংঘের পক্ষ থেকে বাংলাদেশের র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নকে বিলুপ্ত করা এবং সম্পূর্ণভাবে কার্যক্রম বন্ধ করার প্রস্তাব দেওয়া হয়েছে। এবং আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী এই বিষয়ে বলেছেন, র্যাব বিলুপ্তি করতে জাতিসংঘের সুপারিশকে বাংলাদেশ সরকার, বর্তমান সরকার স্বাগত জানিয়েছে। তবে এই প্রস্তাব আলোচনা পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। এখনো চূড়ান্তভাবে তারা ঘোষণা দেয়নি যে র্যাব বন্ধ করে বিলুপ্তি করবে। তবে বর্তমান অন্তর্বর্তী সরকার র্যাব বিলুপ্তি করার পক্ষে এবং জাতিসংঘের এই প্রস্তাবকে তারা স্বাগত জানিয়েছে। কিছু ইন্টারনাল যোগাযোগ এবং আলোচনার বিষয় রয়েছে। তারপর সুযোগ হলেই বাংলাদেশের অন্তর্বর্তী সরকার র্যাব বন্ধ করে দিতে চান। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের মতো একটি শক্তিশালী নিরাপত্তা কাঠামো তারা বন্ধ করে দিতে চান। এখন দেখুন, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন দুধে ধোয়া তুলসী পাতা নয়। তাদের বিরুদ্ধে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ রয়েছে। অবশ্যই যারা এই সকল কর্মকাণ্ডে জড়িত তাদের কঠিন থেকে কঠিন শাস্তি হওয়া দরকার। তবে এটাও সত্য কথা, বাংলাদেশের জঙ্গি দমন, সন্ত্রাসীদের দমন, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, পার্বত্য চট্টগ্রামের সন্ত্রাসীদের দমন, বিভিন্ন পাহাড়ের গহীন জঙ্গলে অভিযান পরিচালনা, এই সকল কাজ একেবারে নিখুঁতভাবে করার জন্য বাংলাদেশ র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের ভেতর যতটা চৌকস এবং অভিজ্ঞ জনবল রয়েছে বাংলাদেশের অন্য আইন শৃঙ্খলা বাহিনীতে ততটা নেই। এক মুহূর্তের জন্য চোখ বন্ধ করে বাংলাদেশ সেনাবাহিনী ব্যতীত দ্বিতীয় একটি শক্তিশালী বাহিনীর কথা চিন্তা করুন, যারা এই ধরনের লড়াইয়ের যোগ্য। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন ব্যতীত অন্য কাউকে আপনি চোখে পাবেন না। মানবাধিকার লঙ্ঘনের জন্য র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বিলুপ্তি করার প্রস্তাব দিয়েছে জাতিসংঘ। তবে জাতিসংঘের যে সংস্থাটি এই প্রস্তাব দিয়েছে তারাও কিন্তু কুলুষিত। এই যে ইসরায়েলের সামরিক বাহিনী গাজা উপত্যকায় এত কিছু করলো, সেই বাহিনীকে কেন্দ্র করে কোনো রিপোর্ট জাতিসংঘের এই সংস্থা দেয়নি। এমনকি তাদের বিরুদ্ধে তাদের আইডিএফ বিলুপ্তি করার যে প্রস্তাব সেটাও কিন্তু তারা দেয়নি। যদি বাংলাদেশের প্রেক্ষাপটেও দেখেন সেটাও কিন্তু উদ্দেশ্য প্রণীত। দেখুন, 5ই আগস্টে একটি মর্মান্তিক ঘটনা বাংলাদেশে ঘটেছে, এর আগে পরেও ঘটেছে। বহু নিরীহ মানুষ বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীর হাতে নিহত হয়েছেন, নির্যাতিত হয়েছেন। তবে একটা জিনিস কিন্তু এক বাক্যে সবাই স্বীকার করবেন, সেই দিন এবং তার আগের দিনের যে কর্মকাণ্ড, সেখানে পুলিশের অংশগ্রহণ সব থেকে বেশি ছিল। বেশিরভাগ মানুষ মারা গেছেন পুলিশের হাতে। যে 1400 মানুষ নিহত হওয়ার কথা বলা হয়েছে তার বেশিরভাগ, ধরুন 70 থেকে 80% পুলিশের হাতে কিন্তু নিহত হয়েছে, এমনটা দৃশ্যমান। সেই জায়গায় জাতিসংঘ পুলিশ বিলুপ্তির কথা বলেনি, বলেছে র্যাব বিলুপ্তির কথা। পুলিশ সংস্কার করলেই চলবে, অপরাধীদের বিচার করলেই হবে, তবে র্যাব সংস্কার করলে চলবে না। র্যাব সম্পূর্ণভাবে বিলুপ্ত করতে হবে। কেন জাতিসংঘের এই উদ্দেশ্য প্রণীত প্রস্তাব? আমরা নিশ্চয়ই বর্তমান পৃথিবীর সবথেকে শক্তিশালী গোয়েন্দা সংস্থা CIA এবং যুক্তরাষ্ট্রের কমান্ডো বাহিনী FBI তাদের কথা নিশ্চয়ই জানি। এই দুইটি সংস্থার বিরুদ্ধে বর্তমান পৃথিবীর সর্বাধিক মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ রয়েছে। এই দুইটি সংস্থা আফগানিস্তান থেকে আফগান তালেবানদের হাজার হাজার ধরে নিয়ে একটি দ্বীপের ভেতর কারাগার তৈরি করে সেখানে তাদের বন্দী করে রেখেছে। দিনের পর দিন তাদের টেকনিক
টেকনিক্যালভাবে বিভিন্ন ধরনের টর্চার করার যে কৌশল সেটা আবিষ্কার করে তাদের উপর প্রয়োগ করা হয়েছে। রাষ্ট্রীয় নিরাপত্তার জন্য আমরা যা ইচ্ছা তা করব, এই মন্ত্রে যুক্তরাষ্ট্রের এই দুইটি সংস্থা জিজ্ঞাসার নামে তাদের সঙ্গে কি করেছে পরবর্তী সময় জাতিসংঘের রিপোর্ট এবং তাদের যে সকল ইন্টারভিউ রয়েছে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার অধীনে, তারপর কিন্তু আমরা জানতে পেরেছি। ইস্যুটিকে কেন্দ্র করে জাতিসংঘ কিন্তু দুইটি রিপোর্ট করেছিল আলাদা আলাদা। দুইটি রিপোর্টেই যারা এই কর্মকাণ্ডের সঙ্গে জড়িত একেবারে সুনির্দিষ্টভাবে সেই সকল ব্যক্তির নাম প্রকাশ করে তাদের শাস্তি দাবি করা হয়েছিল। তবে জাতিসংঘ কখনোই যুক্তরাষ্ট্রের সিআইএ এবং এফবিআই এই দুইটি সংস্থা বিলুপ্তি বা বন্ধ করার কিন্তু তারা উপদেশ দেয়নি। যেমন দুইটি সংস্থার কর্মকাণ্ডে এখনো আফগানিস্তান এবং ইরাক থেকে কত মানুষ যে নিখোঁজ রয়েছে তার সঠিক তালিকাও কিন্তু নেই। যুক্তরাষ্ট্র এই সকল অভিযোগ সরাসরি কিন্তু অস্বীকার করেনি, তারা এখানে কৌশলী পদক্ষেপ নিয়েছে। তারা বলেছে যে সংস্থার কোনো ব্যক্তির যে অপরাধের দায় দায়িত্ব সেটা সংস্থা নেবে না, আমরা নেব না, তবে ব্যক্তির বিচার করব। হাতে গোনা দু একজনের লোক দেখানো বিচার করে এই দুইটি সংস্থাকে সকল অভিযোগ থেকে তারা দূরে রেখেছে। কেন রেখেছে? কারণ রাষ্ট্রীয় নিরাপত্তা দেওয়ার জন্য এই এফবিআই এবং সিআইএর যে সক্ষমতা রয়েছে তার ধারের কাছেও অন্য কারণেই এই দুইটি সংস্থা বিলুপ্তি করে নতুন সংস্থা তৈরি করতে গেলে যুক্তরাষ্ট্রের আরও কমপক্ষে 20 থেকে 25 বছর লেগে যাবে। যেমন আমাদের র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাবে বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, বাংলাদেশ পুলিশ এবং বাংলাদেশ আনসার, এই 5 বাহিনীর যারা সব থেকে দক্ষ এবং চৌকস সদস্য রয়েছে তাদের বাছাই করা হয়েছে। পৃথিবীর বিভিন্ন দেশ থেকে, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন, অস্ট্রেলিয়া, তুরস্ক থেকে বিভিন্ন দেশ থেকে এই সকল সদস্যদেরই সর্বাধুনিক প্রশিক্ষণ দেওয়া হয়েছে এবং তাদের প্রযুক্তিগত সক্ষমতাও কিন্তু নেক্সট লেভেলের। বিভিন্ন ধরনের নজরদারি করা বিভিন্ন বিদেশি গোয়েন্দা সংস্থা বাংলাদেশে যারা কাজ করতে চাচ্ছে তাদের প্রতিহত করার জন্য যে আন্ডারগ্রাউন্ড ওয়ার্ক রয়েছে সেটাও কিন্তু তাদের একটা আলাদা ফোর্স করে থাকে। বর্তমানে 7,000-এর কাছাকাছি এই বাহিনীতে এই ধরনের প্রশিক্ষিত চৌকস সদস্য রয়েছে যাদের রিপ্লেস করা এত সহজ নয়। দেখুন, জাতিসংঘ র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের বিরুদ্ধে যে অভিযোগের পুরো তালিকাটা করেছে সেটা কিন্তু শুধু রাজনৈতিক যে মত রয়েছে সেটা দমনের জন্য যে মানবাধিকার লঙ্ঘন হয়েছে এই জায়গায় কিন্তু তারা সীমাবদ্ধ থাকেনি। পার্বত্য চট্টগ্রামে যে সকল বিচ্ছিন্নতাবাদী রয়েছে, ইউপিডিএফ সহ বিভিন্ন বাহিনী যারা এদের একটা রাজনৈতিক পরিচয় রয়েছে, তাদের বিরুদ্ধেও তারা অপরাধ করেছে, মানবাধিকার লঙ্ঘন করেছে, সেই অভিযানগুলোকেও তারা যুক্ত করেছে। এখন যখন জাতিসংঘের প্রস্তাব মেনে আমরা বাহিনী হিসাবে সকল দায় দায়িত্ব র্যাবের উপর চাপিয়ে দিয়ে র্যাবকে বিলুপ্ত করে দেব, আমরা কিন্তু এটাও মেনে নেব যে পার্বত্য চট্টগ্রামেও আমরা অপরাধ করেছি, মানবাধিকার লঙ্ঘন করেছি। কিন্তু অনেকেই হয়তো এটা ভাবছেন যে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের পোশাক চেঞ্জ করে অন্য নাম দিয়ে বাহিনীটাকে আমরা দাঁড় করিয়ে ফেলবো। বিষয়টা এরকম নয়। সম্পূর্ণ কার্যক্রম বন্ধ করে দিয়ে একটা ডিটেলস প্রতিবেদন আমাদের তৈরি করতে হবে যে এই বাহিনীটা কি করে কাজ করতো এবং কোন কোন জায়গায় মানবাধিকার লঙ্ঘন করতো, এবং এইভাবে আমরা আর কোনো বাহিনী গড়ে তুলতে পারবো না। মানে বাংলাদেশ সেনাবাহিনী, বিমান বাহিনী এবং নৌবাহিনীর সদস্যদের এই ধরনের র্যাপিড ফোর্সে আমরা আর আনতে পারবো না। দেখুন, রাষ্ট্রের বৃহৎ স্বার্থে নজরদারি করা কিন্তু খুব খারাপ কিছু নয়, বরঞ্চ এটা একটা জরুরি বিষয়। তবে পূর্বের সরকার এই রাষ্ট্রের জন্য জরুরি বিষয়টাকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করে রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে ব্যবহার করেছে, যেই জিনিসটাই হলো কুলুষিত। বাংলাদেশ ইন্টেলিজেন্স সিস্টেম হিসেবে ওয়ার্কিং করার জন্য যে প্রযুক্তি তার কোনো কিছুই তেমন তৈরি করে না। সবগুলোই আমরা পশ্চিমা বিশ্ব, ইউরোপীয় ইউনিয়ন সহ যুক্তরাষ্ট্র থেকে আমদানি করি। দেখুন, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের উপর নিষেধাজ্ঞার পরও সেখান থেকে কিন্তু আমাদের আমদানি বন্ধ হয়নি, তারা আমাদের কোনো আমদানির উপর নিষেধাজ্ঞা দেয়নি। তবে যখন আমরা স্বীকার করে নেব যে আমরা একটি এলিট ফোর্স দিয়ে এই ধরনের কর্মকাণ্ড করিয়েছি, তারা সম্পূর্ণভাবে জড়িত, এই ইকুইপমেন্টগুলো, আধুনিক যে প্রযুক্তিগুলো ভবিষ্যতে বাংলাদেশে আর আসবে না। এমনকি যখনই আমরা কোনো আধুনিক অস্ত্র কিনতে যাব আমাদের বিভিন্ন সামরিক বাহিনীর জন্য, এই ট্যাগ লাইনটা কিন্তু এসে যাবে যে সেই দেশের সামরিক বাহিনী একটি বাহিনী হিসাবে এইভাবে ব্যবহার হয়েছে, তাদের কাছে বিক্রি করা যাবে না, তারা কিন্তু এটাকে আবার ব্যবহার করবে, এমন ট্যাগ লাইন চলে আসবে। সুতরাং এই ট্যাগ লাইন নিজের গলায় কেউ নিতে চায় না, যার জন্য যুক্তরাষ্ট্রের মতো দেশ সিআইএ এবং এফবিআই এর এই বড় বড় ঘটনাগুলো অস্বীকার করে বলে যে কোনো ব্যক্তির দায় দায়িত্ব কোনো বাহিনী নেবে না,
আমাদের কিন্তু একই স্ট্যান্ডে দাঁড়ানো উচিত যে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন যারা ব্যবহার করেছে একটি তরোয়াল বা ধরুন একটি চাকু একটি ভালো কাজেও ব্যবহার করা যায়, কাউকে আঘাত করতেও ব্যবহার করা যায়। এটা কিন্তু চাকুর দোষ নয়, দোষ হলো ব্যবহারকারীর। আমাদের কিন্তু এইভাবে যারা ব্যবহার করেছে, যারা হুকুমদাতা, তাদের আগে ধরতে হবে, তাদের বিচার করতে হবে। আর যারা অনৈতিকভাবে পেশাদারিত্বের বাইরে গিয়ে সেই হুকুম পালন করেছে কিছু কিছু সুবিধার জন্য, তাদের ধরে ধরে বিচার করে সুনিশ্চিত করতে হবে। তবে সার্বিক বাহিনী হিসাবে এই ট্যাগলাইনটা র্যাবের উপর জড়িয়ে দিয়ে র্যাবকে বিলুপ্ত করা বাংলাদেশের নিরাপত্তা কাঠামোকে আরও দুর্বল করবে। আমাদের বর্তমান নিরাপত্তা কাঠামো কি রয়েছে, আমাদের নেটওয়ার্ক কি কাজ করে, এখন বিদেশি গোয়েন্দা সংস্থাগুলো বাংলাদেশে সক্রিয়ভাবে কাজ করছে। এই জিনিসটা দমনের জন্য, এই জিনিসটার কার্যকরী পদক্ষেপ এর বিরুদ্ধে নেওয়ার জন্য র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের সক্ষমতার অন্য কোনো বিকল্প নেই। তো বন্ধুরা, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়ে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের কি আপনি বিলুপ্তি চান নাকি সংস্কার চান, এই বিষয়কে কেন্দ্র করে আপনার মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। তো বন্ধুরা, আজকের মতো বিদায়, নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।